বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি একটি তোমাদের সাথে এক্সট্রা ক্লাস নেব। তো তার পূর্বের ক্লাসটি আমি নিয়েছিলাম জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সেল ডিভিশন হতে 6টি ক্লাস নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি সপ্তম ক্লাসটি নেব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই মুহূর্তে লাইভ ক্লাসে যারা উপস্থিত আছো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো তোমরা এখনই বই, খাতা, কলম, পেন্সিল, রাবার সব নিয়ে রেডি থাকবে, কারণ আজকে যে অংশটুকু নিয়ে আমি আলোচনা করব, যে টপিকটি আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় সময় বোর্ড পরীক্ষায় এটি এসেছিল, আর তা হচ্ছে তোমরা অবশ্যই জানো এটি হচ্ছে কোষ বিভাজনের উপর মায়োসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপগুলো আজকে আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, মায়োসিস কোষ বিভাজন নিয়ে যদি আমি এখন আলোচনা করি তাহলে প্রথমেই আমাদেরকে আসতে হবে মায়োসিস কোষ বিভাজন কি। তো শিক্ষার্থীরা, তোমরা আমাকে জানিয়ে দাও যে বাইরে কোনো সাউন্ড আসছে কিনা, আর অতিরিক্ত সাউন্ড আসছে কিনা, অথবা আমার লেখাটা স্পষ্ট আছে কিনা। যদি আমাকে কনফার্ম করো তাহলে আমি মূল টপিকে যাব। তো শিক্ষার্থীরা, তাহলে মায়োসিস কোষ বিভাজন কি সেটা অবশ্যই তোমাদের মনে আছে। মায়োসিস কোষ বিভাজনটা ছিল যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার নিউক্লিয়াসের যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি উপর্যুপরি দুবার এবং ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন এই কোষ বিভাজনের উপর মূলত আরও কিছু আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের যে পূর্বের ক্লাসে আমি যা যা আলোচনা করেছিলাম সেটি তোমাদের একটু জানা দরকার, কারণ পূর্বের অংশটুকু আলোচনা না করে নতুন অংশে আলোচনা করাটা ঠিক হবে না। তাহলে আমি তোমাদেরকে বলছি, সেটা ছিল যে কোষ বিভাজনের উপর কেন, মানে মিওসিস কোষ বিভাজনটি কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। তারপরে সেখানে ছিল মায়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। তারপরে এই যে অংশগুলো ছিল সেখানে আমি বলেছিলাম মানবদেহের 46টি ক্রোমোজোম নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, কেন হ্রাসমূলক বিভাজন হয় সেখানে মানবদেহের 46টি ক্রোমোজোম দিয়ে আমি উদাহরণটি দিয়েছিলাম। কিন্তু তোমরা মনে রাখবে, পৃথিবীতে যত প্রাণী আছে তার সবার ক্রোমোজোমের সংখ্যা একরকম নয়, বিভিন্ন প্রজাতি ভেদে ক্রোমোজোমগুলো ভিন্ন রকম হয়ে থাকে। তো এক্সকারিসে যে ক্রোমোজোমের কথা বলেছিলাম সেখানে কিন্তু আসলে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, 2টি। তো আর আমাদের হচ্ছে 46টি। সেভাবে পুষ্পক উদ্ভিদ আছে, অনেকের সর্বোচ্চ ক্রোমোজোম থাকে, তাদের ক্ষেত্রে অনেক বেশি ক্রোমোজোম থাকে। আবার অনেক উদ্ভিদ আছে যাদের ক্রোমোজোমের সংখ্যা অনেক কম থাকে। তো শিক্ষার্থীরা, যেমন মনে করো ক্রোমোজোমের সংখ্যা 1600 পর্যন্ত থাকতে পারে সর্বাধিক। প্রজাতিভেদে ক্রোমোজোমের সংখ্যা সর্বোচ্চ 1600 পর্যন্ত থাকতে পারে। তো যাই হোক, ক্রোমোজোমের সংখ্যাটাও তোমরা জেনে রাখবে যে ক্রোমোজোমের সংখ্যা সব উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে একরকম নয়, অর্থাৎ প্রজাতি ভেদে ক্রোমোজোমের সংখ্যা পার্থক্য হয়। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমি মূল টপিকে যাচ্ছি। সেটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো মায়োসিস কোষ বিভাজনটা মধ্যে মায়োসিস কোষ বিভাজনটি গত ক্লাসে আমি একটি সম্পূর্ণ মায়োসিস কোষ বিভাজনের উপর একটি ছক এঁকেছিলাম এবং বলেছিলাম যে নেক্সট যখন আমি মায়োসিস কোষ বিভাজনটা নিয়ে আলোচনা করব তখন এই ছকটি তোমাদের অনেক কাজে আসবে। এখন দেখো, একটু মনে করে দেখো, মায়োসিস কোষ বিভাজনটা কি আমি বলেছিলাম হ্রাসমূলক বিভাজন, এবং এই মায়োসিস কোষ বিভাজনটাকে 2টি ভাগে ভাগ করা যায় বর্ণনার সুবিধার জন্য, অর্থাৎ মায়োসিস 1, মায়োসিস 2। হ্যাঁ শিক্ষার্থীরা, মায়োসিস 1 অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোষ বিভাজন, কারণ মায়োসিস 1-এর মধ্যে ক্রোমোজোমের সংখ্যা
50% হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। কিন্তু মায়োসিস 2তে গিয়ে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, মাতৃকোষে অনুরূপ থাকে। কিন্তু সম্পূর্ণ মায়োসিস কোষ বিভাজনটা সম্পন্ন হওয়ার পর ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অপত্য কোষে গিয়ে অর্ধেক হয়ে যায়। তো শিক্ষার্থীরা, মায়োসিস ক্রোমোজোম এক অত্যন্ত জটিল বলে। এটা মায়োসিস কোষ বিভাজনটাকে 4টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। মায়োসিস 1, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তোমরা ছকটি নিশ্চয় সামনে আছে, সেটি ধরে একটু বুঝে নাও। এখন আমি তোমাদেরকে মায়োসিস 1 নিয়ে আলোচনা করছি। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো মায়োসিস 1-এর ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছিল। তোমরা এখনই আমার সাথে ক্লাসে মনোযোগী হয়ে যাও যে মায়োসিস 1 ক্রোমোজোমটা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হবে এবং ক্রসিং ওভার এই পর্যায়ে ঘটে। মায়োসিস 1-এ ক্রসিং ওভার ঘটে, যা জন্য আমাদের জীবের মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। একদম হুবহু অপত্য কোষগুলো মায়ের অনুরূপ হয় না, ক্রসিং ওভারের কারণে কিছুটা প্রজাতির মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য আমরা পরিলক্ষিত হয়। তো শিক্ষার্থীরা, মায়োসিস কোষ বিভাজনের যে প্রোফেজ 1, মায়োসিস কোষ বিভাজনটিকে কয়েকটি ভাবে ভাগ করা হয়েছে। যে প্রোফেজ 1, তারপরে হচ্ছে মেটাফেজ 1, অ্যানাফেজ 1 আর টেলোফেজ 1। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো প্রোফেজ 1 সেটি হচ্ছে প্রথম পর্যায়টি হচ্ছে, অর্থাৎ মায়োসিসের প্রথম পর্যায়টি হচ্ছে প্রোফেজ 1। এই পর্যায়টি অত্যন্ত জটিল বলে। এটাকে আবার 4-5টি উপপর্যায়ে বিভক্ত করা হয়েছে: ল্যাক্টোটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। শিক্ষার্থীরা, আমি আজকে এই উপপর্যায়গুলো বিস্তারিত আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, লক্ষ্য করো মায়োসিস 1 পর্যায়টি দীর্ঘস্থায়ী। আর মানুষের যে শুক্রাশয় আছে, এই শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজের সময় লাগে 1 সপ্তাহ। তার মানে শুক্রাশয়ে যখন এই মায়োটিক কোষ বিভাজনটা ঘটে তখন সময় লাগবে 1 সপ্তাহ, কিন্তু সম্পূর্ণ কোষ বিভাজনটি সম্পন্ন হতে লাগে প্রায় 1 মাস। আমি কি বলেছি? শুক্রাশয়ে যখন মায়োটিক কোষ বিভাজনটি হয় তখন এই মায়োটিক কোষ বিভাজনটি শুক্রাশয়ের মধ্যে শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজের সময় লাগে 1 সপ্তাহ, কিন্তু সম্পূর্ণ কোষ বিভাজনটি হতে সময় লাগে প্রায় 1 মাস। তাহলে বুঝতে পেরেছো মায়োটিক কোষ বিভাজনটা কতটা জটিল। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে এই পর্যায়টি জটিল এবং দীর্ঘস্থায়ী। আর এখানে কিন্তু এই কোষ বিভাজনের পূর্বে কিন্তু এখানে তোমার প্রোফেজের শুরু হওয়ার আগেই কিন্তু ডিএনএ প্রতিলিপন হয়। আর সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন হয় এই পর্যায়টি সম্পন্ন হওয়ার পূর্বেই ডিএনএ প্রতিলিপন হয়, যেটা দৃষ্টিগোচর হয় না। তো শিক্ষার্থীরা, এখন আমি আসছি মায়োসিস কোষ বিভাজনের উপপর্যায়গুলো নিয়ে। প্রোফেজ 1-এর উপপর্যায় তাহলে কি কি ছিল? ল্যাক্টোটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্লোটিন আর হচ্ছে ডায়াকাইনেসিস। তো শিক্ষার্থীরা, এবার তোমরা লক্ষ্য করো, তো আমি এই পর্যায়গুলো নিয়ে আলোচনা করছি। তো পর্যায়গুলো আমি চিত্র এঁকে এঁকে তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রোফেজ 1 উপপর্যায়টি লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমার সাথে সাথে আঁকবে। প্রোফেজ 1 পর্যায়টি হচ্ছে, আমরা এভাবে প্রোফেজ 1টি অঙ্কন করতে পারি। তাহলে প্রোফেজ 1-এর মধ্যে কি হচ্ছে? ক্রোমোজোমগুলো সুতার আকারে অবস্থান করবে, অর্থাৎ এখানে ক্রোমোজোমগুলো আমি এখানে ক্রোমোজোমগুলোকে এভাবে বোঝাচ্ছি, তোমরা লক্ষ্য করো। ক্রোমোজোমগুলো হচ্ছে এইভাবে অবস্থান করছে। তাহলে এখানে একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকবে আর নিউক্লিওলাস থাকবে। তাহলে এটা হচ্ছে নিউক্লিওলাস আর এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আর কোষটি হচ্ছে এটা কোষ। এখন দেখো এখানে আমরা, এটা হচ্ছে ল্যাক্টোটিন পর্যায়। মায়োসিস প্রোফেজ 1-এর উপপর্যায় 5টি, আর এই পর্যায়টি হচ্ছে ল্যাক্টোটিন উপপর্যায়। তাহলে তোমরা এটা অঙ্কন করে নাও। তা ল্যাক্টোটিন উপপর্যায়, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো। তো ল্যাক্টোটিন উপপর্যায়ে আমরা কি কি দেখতে পাচ্ছি? ল্যাক্টোটিন উপপর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রোমোজোমগুলো, এখানে তোমরা ক্রোমোজোমগুলো দেখো, প্রত্যেকটার মধ্যে কিন্তু সেন্ট্রোমিয়ার থাকবে। তাহলে
প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে একটা করে সেন্ট্রোমিয়ার থাকবে। এই হচ্ছে ল্যাপ্টোটিন। আমি এখানে ক্রোমোজোমগুলোকে এভাবে বোঝাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো এইটা হচ্ছে ল্যাপ্টোটিন উপপর্যায়। চিত্রটা ল্যাপ্টোটিন এটি হচ্ছে ল্যাপ্টোটিন উপপর্যায়। তো শিক্ষার্থীরা, ল্যাপ্টোটিন উপপর্যায় এখানে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার মেমব্রেন আছে, তারপরে হচ্ছে কোষ ঝিল্লি আছে। হ্যাঁ, এটা হচ্ছে কোষ ঝিল্লি, এখানে হচ্ছে এটা কোষ ঝিল্লি, তারপরে হচ্ছে এটা নিউক্লিয়ার মেমব্রেন, কোষ ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিওলাস, তারপরে হচ্ছে এগুলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। তোমরা লিখে নাও শিক্ষার্থীরা, সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার। এগুলা হচ্ছে ক্রোমোমিয়ার, এটা হচ্ছে ক্রোমোমিয়ার, আর এগুলা হচ্ছে এই প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো শিক্ষার্থীরা, তোমরা দ্রুত চিত্রটা অঙ্কন করো, তারপর আমি তোমাদেরকে আবার বোঝাচ্ছি। নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিওলাস, এই হচ্ছে নিউক্লিওলাস। তাহলে চিত্রটা অঙ্কন করে এবং চিত্রের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটি হচ্ছে ল্যাপ্টোটিন পর্যায়ে। এখানে ল্যাপ্টোটিন হচ্ছে কি, এটি মিউসিস প্রোফেজ 1-এর প্রথম উপপর্যায়টি হচ্ছে ল্যাপ্টোটিন উপপর্যায়। তো ল্যাপ্টোটিন উপপর্যায়ে ক্রোমোজোমগুলো থাকে কীরকম, প্রত্যেকটি ক্রোমোজোম, এই ক্ষেত্রে ক্রোমোজোমগুলো খুবই মানে চিকন সুতা নয় দেখায়, কারণ এখানে ক্রমাগত এখানে কি হচ্ছে, জল বিয়োজন ঘটে। তো জল বিয়োজন ঘটা শুরু হবে এবং ক্রোমাটিনগুলো সরু এবং চিকন সুতার মতো দেখাবে, সরু এবং চিকন সুতার মতো ক্রোমোজোমগুলোকে দেখাচ্ছে এই কোষ বিভাজন উপপর্যায়ে। শিক্ষার্থীরা, এই কোষ বিভাজনে উপর পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি কি, এটা সুতার মতো দেখাচ্ছে এবং এইখানে ক্রোমোজোমগুলো জল বিয়োজনের ফলে সুতারগুলো চিকন সুতার মতো দেখাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি কি, এইখানে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে এগুলো সংকুচিত হতে থাকবে, পুরু হতে থাকবে, সংকুচিত এবং পুরু হতে থাকে। এছাড়া এই ক্রোমোজোমের মধ্যে আমরা আরও কি দেখতে পাচ্ছি, যে এখানে ক্রোমোজোমগুলো এখানে কিন্তু অধিকতর এখানে রঞ্জন ধারণ করার ক্ষমতা প্রাপ্ত হবে, কারণ এখানে জল বিয়োজন ঘটছে। জল বিয়োজন ঘটার কারণে এগুলো ক্রমাগত কি হচ্ছে, রঞ্জন ক্ষমতা বৃদ্ধি পাবে, ক্ষমতা প্রাপ্ত হতে থাকবে। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো চিত্রটা এবং সাথে সাথে বোঝার চেষ্টা করো। এই যে রঞ্জন ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কি হচ্ছে, এই ক্রোমোজোমগুলো এগুলো তখন আমরা যদি এটাকে আলোকের অনুবীক্ষণ যন্ত্রের দৃষ্টিগোচর হওয়া শুরু করবে, কারণ এখানে তো জল বিয়োজন ঘটছে। জল বিয়োজন ঘটার কারণে এই অংশটার মধ্যে কি হবে, রঞ্জন ক্ষমতা বৃদ্ধি পাবে, রঞ্জন প্রাপ্ত হবে এবং এখানে কি হচ্ছে, এই দৃষ্টিগোচর হচ্ছে এবং এখানে যে ক্রোমোজোমে বহু মানে ক্রোমোমিয়ারগুলো আছে সেগুলো দেখা যাবে। তো শিক্ষার্থীরা, এই যে ক্রোমোমিয়ারগুলো, কারণ জল বিয়োজন ঘটার কারণে এটা সংকুচিত হচ্ছে এবং স্পষ্ট হচ্ছে, ফলে ক্রোমোমিয়ারগুলোকে এখানে স্পষ্ট দেখাবে। সেক্ষেত্রে তোমরা চিত্রটা অঙ্কন করো, আমি পরবর্তীতে আর একটু বোঝাবো। তো এইখানে যে ক্রোমোজোমগুলো অধিকতর এগুলো মানে অবিভক্ত থাকে এবং এগুলা তখন লম্বাও দেখায়। এই বৈশিষ্ট্য হচ্ছে এখানে অবিভক্ত থাকার কারণে এইগুলোকে বেশ লম্বা দেখাবে। শিক্ষার্থীরা, কিন্তু তোমরা লক্ষ্য করো, এই কোষ বিভাজনটা প্রাণীতে একটু ডিফারেন্স হবে। প্রাণী কোষের ক্ষেত্রে এই উপপর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো সাধারণত নিউক্লিয়ার যে পর্দা আছে, নিউক্লিয়ার মেমব্রেনের খুব কাছাকাছি চলে আসবে। এই প্রাণী কোষের ক্ষেত্রে এগুলো নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি চলে আসবে, আর এই জন্য
প্রাণী কোষের কাছে নিউক্লিয়ার মেমব্রেনের কাছে চলে আসার কারণে এই ক্রোমোজোমগুলোকে একত্রে একটি ফুলের তুড়ার মতো দেখাবে। ক্রোমোজোমগুলো যখন নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি চলে আসবে প্রাণী কোষের ক্ষেত্রে, তখন এই কোষগুলোকে একটি ফুলের তুড়ার মতো দেখাবে। তো শিক্ষার্থীরা এই হচ্ছে এটা ফুলের তুড়ার মতো। আর ক্রোমোজোমরা প্রাণী কোষের এই ক্রোমোজোমের কি হবে, তখন ফুলের তুড়ার মতো দেখাবে, তখন একসময় এটাকে বুকে বলা হয়। আর এই কারণেই এই প্রাণীকোষে ক্রোমোজোমের পোলারাইজডের বিন্যাসও ঘটবে এই ল্যাপ্টোটেনের প্রাণীকোষের ক্ষেত্রে। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই হচ্ছে ক্রোমোজোম, এই হচ্ছে মিওসিস প্রোফেজ একের ল্যাপ্টোটিন উপপর্যায়ের বৈশিষ্ট্যগুলো। তো আমি যে চিত্রটা অঙ্কন করব সেটা হচ্ছে লেপ্টোটিনের পরবর্তী উপপর্যায়টি হচ্ছে কি জাইগোটিন। শিক্ষার্থীরা, আমি এখন জাইগোটিন উপপর্যায়টি চিহ্নিত করব। জাইগোটিন উপপর্যায়ে আমি এটাকেই মুছে জাইগোটিন হিসেবে তোমাদেরকে দেখাবো। লক্ষ্য করো জাইগোটিন উপপর্যায়ে কি কি পরিবর্তন ঘটছে। শিক্ষার্থীরা দেখো, জাইগোটিন উপপর্যায়ে বাবা এবং মায়ের হতে আগত ক্রোমোজোমগুলো হোমোলোগাস ক্রোমোজোমের সৃষ্টি হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো একই বৈশিষ্ট্যের ক্রোমোজোমগুলো পাশাপাশি অবস্থান করবে। তাহলে দেখো এখানে হোমোলোগাস ক্রোমোজোমের সৃষ্টি হবে। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, হোমোলোগাস ক্রোমোজোমের সৃষ্টি হবে। তাহলে আমি আবারও চিত্রটা অঙ্কন করছি। এখানে এটা যদি বাবা থেকে আগত হয়, আর ধরো এটা মা হতে আগত, আমি একটাকে ডট ডট চিহ্ন ব্যবহার করছি বোঝার সুবিধার জন্য, আরেকটি প্লেন। তাহলে একই রকম হোমোলোগাস মানে একই বৈশিষ্ট্য সম্পন্ন। তারপরে দেখো এটা হচ্ছে যদি বাবা থেকে আগত হয়, তাহলে এটা হচ্ছে মায়ের থেকে আগত, একই মানে আকৃতি সম্পন্ন। এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ একই বৈশিষ্ট্য সম্পন্ন ক্রোমোজোমগুলো যখন পাশাপাশি অবস্থান করে একই সমবৈশিষ্ট্য সম্পন্ন, সেগুলোকে বলা হয় এই যে হোমোলোগাস ক্রোমোজোমের সৃষ্টি হলো এক জোড়ার মধ্যে একটি পিতা হতে আগত, আরেকটি মায়ের বৈশিষ্ট্য থেকে আগত, আরেকটি পিতা হতে আগত, আরেকটি হচ্ছে মায়ের থেকে আগত বৈশিষ্ট্য। তো এইটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে আমরা এই চিত্রটাকে এবার নাম দিতে পারি, ল্যাপ্টোটিনের পরবর্তী চিত্রটা হচ্ছে জাইগোটিন। জাইগোটিন, এটা হচ্ছে জাইগোটিন উপপর্যায়। শিক্ষার্থীরা, জাইগোটিন উপপর্যায়টি হচ্ছে কি, জাইগোটিন উপপর্যায়টি হচ্ছে ল্যাপ্টোটিনের পরবর্তী উপপর্যায়টি হচ্ছে জাইগোটিন। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো জাইগোটিন উপপর্যায়ে কি কি পরিবর্তন আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোমোলোগাস ক্রোমোজোমের সৃষ্টি হয়েছে। তো হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাই, যে এখানে হোমোলোগাস ক্রোমোজোম দুইটার মধ্যে বাইভ্যালেন্টের সৃষ্টি হয়েছে। এই অংশটাকে আমরা বলবো বাইভ্যালেন্ট। এটা হচ্ছে বাইভ্যালেন্ট। শিক্ষার্থীরা, এটা আমরা কিছুটা পরিবর্তনগুলো মুছে ফেলি। আর এটা নিউক্লিয়ার মেমব্রেন ঠিক আছে, ক্রোমোমিয়ার এগুলো সবই ঠিক আছে। এখন আমরা এই অংশটা একটু স্পষ্ট করি। এই যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই উপপর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে জোড় বাঁধার যে প্রক্রিয়াটা, এই দুটি সেন্ট্রোমিয়ারের প্রতি আকর্ষণের কারণে একই প্রজাতির একই বৈশিষ্ট্যসম্পন্ন ক্রোমোজোম দুটা যে পাশাপাশি এলো, সেই পাশাপাশি আসার যে প্রক্রিয়াটি, এবং এই প্রক্রিয়াটির নাম হচ্ছে কি সিনাপসিস, কিন্তু জোড়াটার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। আমি আবারও বলছি, ক্রোমোজোম দুটি একই সমবৈশিষ্ট্য ক্রোমোজোমগুলো পরস্পরের আকর্ষণের কারণে পাশাপাশি এসে অবস্থান করেছে। পাশাপাশি পরস্পরের আকর্ষণের করার কারণে যে পাশাপাশি অবস্থান করলো, অর্থাৎ জোড় বাঁধার প্রক্রিয়াটা, এই জোড় বাঁধার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি সিনাপসিস, আর জোড়াটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। অর্থাৎ জোড় বাঁধার প্রক্রিয়াটি হচ্ছে সিনাপসিস, আর জোড় বাঁধাটাকে বলা হচ্ছে, জোড়াটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা লক্ষ্য করো যতগুলো ক্রোমোজোম থাকবে, যেহেতু এক জোড়া হচ্ছে সমবৈশিষ্ট্য সম্পন্ন এক জোড়াকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট, তাহলে যতগুলো ক্রোমোজোম থাকবে বাইভ্যালেন্ট হবে 50%। তাহলে ক্রোমোজোমগুলো 50%
হলো জোড়াগুলো হবে বাইভ্যালেন্ট হবে 50%। তো শিক্ষার্থীরা তোমরা এই অবস্থা থেকে আমরা কী করতে পারি যে নিউক্লিওলাস, এই অবস্থায় কিন্তু আমরা দেখতে পারবো নিউক্লিয়ার আবরণ এবং নিউক্লিওলাস, এই নিউক্লিয়ার আবরণ এবং নিউক্লিওলাস তখনও বিলুপ্তি হবে না, মানে স্পষ্ট, মোটামুটি স্পষ্ট দেখা যাবে, অর্থাৎ নিউক্লিয়ার আবরণ এবং নিউক্লিওলাসকে দেখা যাবে তখনও। তো শিক্ষার্থীরা এই কোষ বিভাজনের প্রক্রিয়ায় জাইগোটিন পর্যায়টা আমি আবারও বলছি, জাইগোটিন উপপর্যায়টি হচ্ছে ল্যাকটোটিন পর্যায়ের উপপর্যায়ের পরবর্তী ধাপ এবং প্যাকাইটিন উপপর্যায়ের প্রথম ধাপ। এই পর্যায়ে, এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো জল বিয়োজন ঘটার কারণে ক্রোমোজোমগুলো আরও খাটো, মোটা এবং স্পষ্ট হতে থাকবে। এখানে সমবৈশিষ্ট্য ক্রোমোজোমগুলোর পরস্পর আকর্ষণের কারণে পাশাপাশি অবস্থান করবে এবং এই যে আকর্ষণ করার কারণে যে অবস্থান করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সিনাপসিস, আর জোড়া বাঁধার প্রক্রিয়াটা হচ্ছে সিনাপসিস, কিন্তু জোড়াটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। এই পর্যায়ের মধ্যে আমরা দেখতে পাবো যে যতগুলো ক্রোমোজোম আছে তার অর্ধেক বাইভ্যালেন্টে পরিণত হবে। আর এই যে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই উপপর্যায়েও, জাইগোটিন উপপর্যায়েও আমরা দেখতে পাবো যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস উভয়ই কী হবে তখনও স্পষ্ট দেখা যাবে। তো শিক্ষার্থীরা এই উপপর্যায়ের ক্ষেত্রে আমরা আরও কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এখানে আমরা দেখতে পাবো যে নিউক্লিয়ার মেমব্রেনটা তখনও দেখা যাবে। আর প্রাণীকোষের ক্ষেত্রে কি হবে, এই সেন্ট্রোমিয়ার বিভক্তির সূচনা ঘটবে, এই ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারের বিভক্তির সূচনা ঘটবে প্রাণীকোষের ক্ষেত্রে এই উপপর্যায়ে। তো শিক্ষার্থীরা এখন আমি যেটা করব, জাইগোটিনের পরে হচ্ছে পরবর্তী ধাপটা হচ্ছে কি প্যাকাইটিন উপপর্যায়। আমি এই চিত্রটাকে এখন প্যাকাইটিন উপপর্যায়ে চিত্র হিসাবে অঙ্কন করব। তোমরা চিত্রটা দ্রুত এঁকে ফেলো, কারণ আমি এখন প্যাকাইটিন উপপর্যায়ে যাব। তো শিক্ষার্থীরা এটি হচ্ছে কি প্যাকাইটিন উপপর্যায়ে যে চিত্রটা আমি এখন অঙ্কন করব, তোমরা সেই উপপর্যায়টি একটু লক্ষ্য করো। প্যাকাইটিন উপপর্যায়ে সেন্ট্রোমিয়ার, এইটাকে আমি প্যাকাইটিন উপপর্যায় করব। সেন্ট্রোমিয়ারের দুপাশ থেকে এটি বিভক্ত হতে থাকবে, অর্থাৎ এই বাইভ্যালেন্টগুলো প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বিভাবে একটা থেকে দুটা করে বিভক্ত হবে। এটা হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়। শিক্ষার্থীরা এটাকেই আমি প্যাকাইটিন উপপর্যায় আর না মুছে আমি প্যাকাইটিন উপপর্যায় তৈরি করে ফেলছি। দেখো এটা হচ্ছে প্যাকাইটিন, তাহলে আমি চিত্রটার নাম এবার লিখছি প্যাকাইটিন উপপর্যায়। এটা হচ্ছে চিত্র প্যাকাইটিন, প্যাকাইটিন উপপর্যায়, প্যাকাইটিন উপপর্যায়। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পেরেছো প্যাকাইটিন উপপর্যায়টিকে হচ্ছে এটা হচ্ছে প্রোফেজ একের, অর্থাৎ ল্যাকটোটিন, জাইগোটিন, তৃতীয়টা হচ্ছে প্যাকাইটিন। তাহলে আমরা বলবো কি জাইগোটিনের পরবর্তী এবং ডিপ্লোটিনের পূর্বের পর্যায়টি হচ্ছে জাইগোটিনের পরবর্তী পর্যায় এবং ডিপ্লোটিনের পর্যায়ে পূর্ববর্তী পর্যায়টি হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়। প্যাকাইটিন উপপর্যায়েও ক্রোমোজোমের সংখ্যাগুলো এখানেও জল বিয়োজন ঘটতে থাকে, ফলে ক্রোমোজোমগুলোকে আরও খাটো, মোটা এবং আরও একটু স্পষ্ট দেখাবে। শিক্ষার্থীরা তোমরা দ্রুত চিত্রটা অঙ্কন করো। তো প্যাকাইটিন উপপর্যায়ে যে আমরা দেখতে পাবো এখানে কায়াসমা সৃষ্টি হবে, তারপর টেট্রাড তৈরি হবে। এই যে আমরা দেখলাম যে সেন্ট্রোমিয়ার বাদে ক্রোমোজোমগুলো, প্রতিটা ক্রোমোজোমে ক্রোমাটিনগুলো দুটি ভাগে বিভক্ত হয়েছে। তো দুটি ভাগে বিভক্ত হওয়ার কারণে এখানে টেট্রাড তৈরি হয়েছে। টেট্রাড মানে একটি থেকে যদি দুটা হয় তাহলে দুটা থেকে চারটি, এই দুটি থেকে চারটি হওয়াটাকে বলা হচ্ছে টেট্রাড। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই যে টেট্রাড হলো, এই টেট্রাডের কারণে এই যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই চারটিকে একত্রে বলা হচ্ছে টেট্রাড। আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে টেট্রাড। তোমরা বোঝার চেষ্টা করো, সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমাটিডগুলো কি হচ্ছে, ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে বিভক্ত হয়েছে, অর্থাৎ একটি থেকে দুটি, এভাবে এক জোড়া থেকে চারটি।
এই 4টি ক্রোমাটিডকে একত্রে বলা হচ্ছে টেট্রাড। তো শিক্ষার্থীরা এই টেট্রাডটা তোমরা চিত্রটা অঙ্কন করো, আর কায়াজমা তৈরি হবে। এখানে প্যাকাইটিন উপপর্যায়ে কায়াজমা তৈরি হবে। তো শিক্ষার্থীরা প্যাকাইটিন উপপর্যায়ে আমরা এখানে একটু চিত্রতে কায়াজমা দেখাইতে পারি। এটা হচ্ছে কায়াজমা, এই অংশটার নাম হচ্ছে কায়াজমা। কায়াজমা তো এই অংশটা অর্থাৎ ক্রোমোজোমগুলো মানে হোমোলোগাস, এখানে শিক্ষার্থীরা এই অংশটা মানে হোমোলোগাস ক্রোমোজোমের টেট্রাড তৈরি হওয়ার পর একটি ক্রোমাটিডের সাথে অপরটি যে সংযুক্ত হলো, এই অংশটার নাম হচ্ছে কায়াজমা। এই কায়াজমা একাধিক হতে পারে, তখন বহুবচন এটাকে বলা হয় কায়াজমাটা। তো তোমরা চিত্রটা আগে অঙ্কন করো, আমি তারপর বিস্তারিত ব্যাখ্যা করছি। তো আমরা এই উপপর্যায়েও নিউক্লিয়ার মেমব্রেনটা দেখতে পাবো, নিউক্লিওলাসকে দেখতে পাবো। তাহলে এখানের প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে টেট্রাড তৈরি হবে, কায়াজমা তৈরি হবে। তো শিক্ষার্থীরা এখানে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরও খাটো, মোটা এবং স্পষ্ট হয়। কেন হচ্ছে? কারণ এখানে জল বিয়োজনটা তখনও চলতে থাকে। তো জল বিয়োজন হলে ক্রোমোজোমগুলো সবসময় খাটো মোটা হয়। তাহলে আমরা প্রথমেই বলবো যে প্যাকাইটিন উপপর্যায়টি হচ্ছে জায়োটিন উপপর্যায়ের পরবর্তী ধাপ এবং ডিপ্লোটিন উপপর্যায়ের আগের ধাপটাই হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়। প্যাকাইটিন উপপর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি ক্রোমোজোমে মানে দুটি করে বিভক্ত হবে, শুধু সেন্ট্রোমিয়ার অংশটুকু বাদ দিয়ে। ফলে কি হবে? এখানে টেট্রাড তৈরি হবে। অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অংশ বাদ দিলে প্রতিটি ক্রোমোজোমে যদি এক জোড়া করে ক্রোমাটিড থাকে, তাহলে দুটি বাইভ্যালেন্টের মধ্যে 4টি ক্রোমাটিড হবে। এই ক্রোমাটিডগুলোকে বলা হচ্ছে টেট্রাড। শিক্ষার্থীরা তাহলে আমরা কি দেখছি যে এগুলা ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যভাবেই বিভক্ত হচ্ছে। তো শিক্ষার্থীরা এই উপপর্যায়ের শেষের দিকে কিন্তু কি হবে? তো আমি তোমাদেরকে আরেকটু বোঝাচ্ছি যে দেখো শিক্ষার্থীরা, একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ এই একই ক্রোমোজোমের অর্থাৎ এই ক্রোমোজোমের মধ্যে বিভক্ত হয়ে যে দুটি ক্রোমাটিড তৈরি হলো, এই দুটা ক্রোমাটিডের বৈশিষ্ট্যকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আমি আবারও বলছি, তোমরা লক্ষ্য করো, আমি বলেছি যে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো উভয় প্রান্ত থেকে কি হবে? একটি থেকে দুটি করে তৈরি হবে। একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির সম্পর্ককে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এখন দেখো, এই ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোমের একটি পিতার ক্রোমাটিড আর একটি মাতার ক্রোমাটিড, এই ক্রোমাটিড দুটিকে অর্থাৎ দুটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি সম্পর্কে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আমি আবার দেখাচ্ছি, এই দুটা ক্রোমাটিডের সম্পর্কটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এটা একটু বোঝার বিষয়, তোমরা লক্ষ্য করো। আমি আবারও বলছি, সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো তাদের দুই প্রান্ত থেকে বিভক্ত হয়ে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে একটি থেকে দুটি করে তৈরি হচ্ছে। তাহলে মোট তৈরি হচ্ছে 4টি। এই চারটির মধ্যে চারটিকে বলা হচ্ছে কি? এই চারটিকে টেট্রাড বলা হচ্ছে। এখন দেখো, একই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে যে ক্রোমাটিড, একই ক্রোমোজোমের জোড়া দুটিকে বলা হচ্ছে কি? সিস্টার ক্রোমাটিড। কিন্তু দুটি ক্রোমাটিড মানে বিপরীত ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি সম্পর্কে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ পিতা হতে আগত ক্রোমোজোমের ক্রোমাটিড এবং মাতা হতে আগত ক্রোমোজোমের ক্রোমাটিডের সম্পর্কটা হচ্ছে, এই বিপরীত দুইটি ক্রোমাটিডের সম্পর্কটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এটা একটি বোঝার বিষয়। তোমরা সিস্টার ক্রোমাটিড কি আর নন সিস্টার ক্রোমাটিড কি, এই বিষয়টি অবশ্যই খেয়াল করবে। শিক্ষার্থীরা তোমরা আরও কিছু লক্ষ্য করো, এই উপপর্যায়ের শেষের দিকে কিন্তু বাইভ্যালেন্টের যে কোনো দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় একটির সাথে আরেকটি জোড়া লেগে যায়।
অর্থাৎ আমি যে তোমাদেরকে বাইভ্যালেন্টগুলো দেখালাম, বাইভ্যালেন্টের যে বিপরীত ক্রোমাটিড দুটি যে সংযুক্ত হয়েছে, এখানে এক্স আকৃতির তৈরি হয়েছে, এটা হলো কায়াজমা। এই এক্স আকৃতির শেষের দিকে যে দেখা যাবে এই অংশটা জোড়া লাগার এই অংশটুকুর মধ্যে তাদের মধ্যে কি হবে, এখানের মধ্যে ক্রোমাটিড জোড়া দুটি ভেঙে যাবে। আমি আবারও বলছি, যেখানে কায়াজমা সৃষ্টি হয়েছে, কায়াজমাটা হচ্ছে এক্স আকৃতি, অর্থাৎ এই ক্রোমাটিডের অংশটা যখন পিতার ক্রোমাটিডের অংশটা যখন মাতার ক্রোমাটিডের উপর দিয়ে ক্রস করেছে তখন এটা এক্স আকৃতি ধারণ করেছে। এই এক্স আকৃতির অর্থাৎ কায়াজমা অংশটুকু পরবর্তীতে কি হবে, সেই অংশটা ভেঙে যাবে শেষ এই কোষ বিভাজনের শেষের দিকে। তাহলে দেখো এই যে এক্স আকৃতি ক্রোমোজোমগুলোর সৃষ্টি হয়েছে সেটা কি আমরা কি বলি, কায়াজমা। আর একাধিক যদি এরকম এক্স আকৃতির জোড়াগুলো সৃষ্টি হয় তাকে বলা হবে বহুবচনে কায়াজমাটা। তো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে শিক্ষার্থীরা পরস্পরের বিনিময়ে কিন্তু অংশ বিনিময়ে ক্রসিং ওভারটা সংঘটিত হয়। তো কোনো কোনো বাইভ্যালেন্টে কিন্তু আমরা আবার দেখতে পাবো এই কায়াজমাগুলো একেবারে উৎপন্ন নাও হতে পারে। তাহলে কোনো কোনো বাইভ্যালেন্টের ক্ষেত্রে আমরা যে সব ক্রোমোজোমের মধ্যে যে বাইভ্যালেন্ট সৃষ্টি হবে তাও না, এটা আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে ক্রোমোজোমগুলোর মধ্যে বাইভ্যালেন্ট সৃষ্টি নাও হতে পারে। সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা সেটাও জেনে রাখি, এটা উৎপন্ন যে হবে তা না, অনেক সময় নাও হতে পারে। বিশেষ করে যদি ক্রোমাটিডের দৈর্ঘ্যটা যদি ছোট হয়, ক্রোমাটিডের দৈর্ঘ্যটা যদি ছোট হয় সেই ক্ষেত্রে ক্রস নাও হতে পারে, তো বাইভ্যালেন্ট সেক্ষেত্রে উৎপন্ন নাও হতে পারে। আবার ক্রোমাটিডগুলোর দৈর্ঘ্য যদি বড় হয়, অনেক দীর্ঘায়িত হয়, তাহলে অনেক সময় একাধিক ক্রসিং ওভারও হতে পারে। তো শিক্ষার্থীরা এটা তোমরা মনে রাখবে। তাহলে কি হয়, বাইভ্যালেন্টগুলো একাধিকও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে বাইভ্যালেন্ট একাধিকও হতে পারে। তো কায়াজমা যদি সৃষ্টি হয়, এই সৃষ্টি হওয়ার ফলে ক্রসিং ওভার যাতে ক্রোমোজোমের গুণগত পরিবর্তন, এই কায়াজমার কারণে কিন্তু আমাদের যে ক্রোমোজোমগুলোর মধ্যে গুণগত পরিবর্তনগুলো সাধিত হবে। কারণ ক্রসিং ওভার যদি না হতো তাহলে এই আমাদের যে জীবের মধ্যে যে গুণগত বৈশিষ্ট্যগুলো তৈরি হয় সেটা সম্ভব হতো না। আর এই পর্যায়ে আমরা কি করব, দেখতে পাবো যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা এই পর্যায়েও আমরা কিছুটা অস্পষ্ট হলেও দেখা যাবে। শিক্ষার্থীরা তাহলে তোমরা নিশ্চয় বুঝে গেছো প্যাকাটির উপপর্যায়, আর দুটি উপপর্যায় আছে, তারপরে আমার এই অংশটা শেষ হয়ে যাবে। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি আরেকবার সংক্ষেপে বলছি। প্যাকাটিন উপপর্যায়টি হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 পর্যায়ের মানে 3 নম্বর উপপর্যায়। এটি হচ্ছে মেটাফেজের পরবর্তী ধাপ এবং ডিপ্লোটিনের আগের ধাপ। এই উপপর্যায়ে জল বিয়োজন ঘটতে থাকে, ফলে ক্রোমোজোমগুলোকে আরও খাটো, মোটা এবং স্পষ্ট হতে দেখা যায়। এই পর্যায়েও আমরা নিউক্লিয়ার আবরণ এবং নিউক্লিওলাসকে স্পষ্ট দেখতে পাবো। আর এখানে আমরা দেখতে পাবো যে প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বাদে ক্রোমোজোমগুলো তার দু প্রান্ত থেকে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে একটি থেকে দুটি তৈরি হবে। তাহলে এক জোড়াকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। একটি বাইভ্যালেন্টের 4টি ক্রোমাটিড তৈরি হবে। একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। কিন্তু বিপরীত বৈশিষ্ট্যের, অর্থাৎ দুটি যে হোমোলোগাস ক্রোমোজোমের এই বিপরীত ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি সম্পর্কে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। শিক্ষার্থীরা, আর হোমোলোগাস ক্রোমোজোমের 4টি ক্রোমাটিডকে একত্রে বলা হচ্ছে টেট্রাড। আর এখানে আমরা দেখতে পাবো যে এখানে বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলোর মধ্যে যে এখানে ক্রোমোজোমগুলোর মধ্যে কায়াজমার সৃষ্টি হয়। কায়াজমা আবার যে সেটা এখানে কি হচ্ছে, বাইভ্যালেন্টগুলোর মধ্যে কায়াজমা সৃষ্টি হয়। তো বাইভ্যালেন্টের একাধিকও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আবার কায়াজমা সৃষ্টির ফলে ক্রসিং ওভারটা কি হচ্ছে, কায়াজমা যে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে কায়াজমা সৃষ্টি হওয়ার কারণে প্রজাতির মধ্যে গুণগত পরিবর্তন সাধিত হচ্ছে। এই হচ্ছে প্যাকাটিন উপপর্যায়ের বিশেষ বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা আর অল্প একটু আছে, এখন আমরা যাব ডিপ্লোটিন উপপর্যায়ে। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, ডিপ্লোটিন উপপর্যায়ে আমরা কি দেখতে পাবো।
তো এখানে এই সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ শুরু হবে, এই উপপর্যায়ে বিকর্ষণ শুরু হবে। আমি একটু মুছে দিচ্ছি। বিকর্ষণ শুরু হবে, বিকর্ষণ শুরু হওয়ার কারণে এইটা একটু সরে যাবে। বিকর্ষণ হওয়ার কারণে এই অংশটা আর একটু দূরত্ব বেড়ে যাবে। তো বিকর্ষণ শুরু হলো এই অংশটার মধ্যে, ফলে সেন্ট্রোমিয়ার থেকে বিকর্ষণ শুরু হয় এবং সেটা প্রান্তের দিকে আস্তে আস্তে সরতে থাকে। আবার কখনো কখনো দুই প্রান্ত থেকেও বিকর্ষণ শুরু হয়েও আসতে পারে। তো এখানে আমরা বিকর্ষণ শুরু হওয়ার কারণে কি পরিবর্তনটা আসছে আমি সেই চিত্রটা অল্প একটু সংশোধন করে দিচ্ছি। লক্ষ্য করো, এই বিকর্ষণ শুরু হয়ে গেল। এই বিকর্ষণ হওয়ার কারণে সেন্ট্রোমিয়ারগুলো পরস্পর থেকে একটু দূরত্ব চলে গেল। এইটা হচ্ছে কোষ বিভাজন উপপর্যায়ে ডিপ্লোটিন উপপর্যায়। এটা হচ্ছে ডিপ্লোটিন উপপর্যায়। তো শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো ডিপ্লোটিন উপপর্যায়টা কি, অর্থাৎ কোষ বিভাজনের চতুর্থ উপপর্যায়টি হচ্ছে, অর্থাৎ মায়োসিস প্রোফেজ 1-এর যে পাঁচটি উপপর্যায় আছে, 4 নম্বর উপপর্যায়টি হচ্ছে ডিপ্লোটিন উপপর্যায়। এই ডিপ্লোটিন উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আমরা এখানে দেখতে পাবো যে তখনও জল বিয়োজন ঘটতে থাকবে। তো জল বিয়োজনের কারণে এখানে ক্রোমোজোমগুলোকে আরও খাটো মোটা আরও স্পষ্ট দেখাবে। আর এই ডিপ্লোটিন উপপর্যায়টি হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়ে পরবর্তী ধাপ এবং ডায়োকাইনেসিসের পূর্ববর্তী ধাপ। শিক্ষার্থীরা তাহলে তোমরা এবার চিত্রটা অঙ্কন করে নাও আগে। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়েছে, তাহলে আমরা এটাকে এভাবে চিহ্নিত করতে পারি যে হোমোলোগাস ক্রোমোজোমের বিকর্ষণ। এই অংশটার নাম দাও হোমোলোগাস ক্রোমোজোমের বিকর্ষণ। ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ। দেখো শিক্ষার্থীরা, হোমোলোগাস ক্রোমোজোমের আকর্ষণের ফলেই কিন্তু কি হয়েছিল, ক্রোমোজোমগুলো পাশাপাশি কাছাকাছি এসেছিল। এখন ডিপ্লোটিন উপপর্যায়ে বিপরীত পরিবর্তন ঘটবে, অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাবে যে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে পরস্পরের মধ্যে আবার বিকর্ষণ শুরু হয়ে গেছে। বিকর্ষণ শুরু হওয়ার কারণেই ক্রোমোজোমগুলো পরস্পর থেকে বিপরীত দিকে যেতে শুরু করবে। তো এটা হচ্ছে ডিপ্লোটিন উপপর্যায়ে একটি প্রধান বৈশিষ্ট্য। তো পারস্পরিক বিকর্ষণ শুরু হওয়ার কারণে এরা বিপরীত দিকে সরে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ একটি পূর্ব দিকে চলে যাবে, পশ্চিম দিকে, অথবা অর্থাৎ দুই মেরুর দিকে দুটি চলে যাবে, সেভাবে অর্থাৎ বিপরীত দিকে যেতে শুরু করবে, কারণ পরস্পরের মধ্যে এখানে বিকর্ষণ শুরু হবে। পরস্পরের মধ্যে বিকর্ষণ শুরু হওয়াটাই হচ্ছে এই উপপর্যায়ের প্রধান বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা, সাধারণত দুটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের মধ্যেই কিন্তু প্রথম এই বিকর্ষণটা ব্যাপকভাবে শুরু হয়। তাহলে লক্ষ্য করো, এই যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে সেন্ট্রোমিয়ারগুলো আছে, এই সেন্ট্রোমিয়ার থেকেই প্রথম এই বিকর্ষণটা শুরু হয়। এই হোমোলোগাসের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থেকেই বিকর্ষণটা শুরু হয় এবং সেটা পরবর্তীতে কি হয়, প্রথমেই বিকর্ষণটা শুরু হয়। আর বিকর্ষণ ফলে কাইজমাটার মধ্যবর্তী অংশে এক ধরনের লুপের সৃষ্টি হয়। এই যে কাইজমাটাটা ছিল, এই বিকর্ষণের কারণে এই কাইজমাটার মাঝখানে একটি লুপের সৃষ্টি হবে। এই পরস্পরের মধ্যে বিকর্ষণ হওয়ার কারণে এই হোমোলোগাস ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার দ্বয়ের মধ্যে বিকর্ষণটা শুরু হওয়ার কারণে এই কাইজমাটার মধ্যে এক ধরনের লুপের সৃষ্টি হবে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখো কাইজমাটাগুলো কি হবে, তখন এই কাইজমাটাগুলো স্পষ্ট হবে আর ক্রমান্বয়ে এরা প্রান্তের দিকে এই কাইজমাটাগুলো প্রান্তের দিকে সরে যেতে থাকবে। শিক্ষার্থীরা, কাইজমাটার প্রান্তের দিকে যে সরে যাচ্ছে, এই যে কাইজমাটাগুলো প্রান্তের দিকে যে সরে যাচ্ছে, এই সরে যাওয়াটাকে বলা হচ্ছে কি, এই কাইজমাটাগুলো যে প্রান্তের দিকে সরে যেতে, এটাকে বলা হচ্ছে প্রান্তিকরণ। অনেক সময় প্রশ্ন আসে যে প্রান্তিকরণ কি, তাহলে তোমরা বলবা যে হোমোলোগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থেকে বিকর্ষণ শুরু, মানে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয় এই ডিপ্লোটিন উপপর্যায়ে গিয়ে। তো
তো বিকর্ষণ শুরু হওয়াটা প্রথমত সেন্ট্রোমিয়ার থেকেই শুরু হয়। সেন্ট্রোমিয়ারগুলো পরস্পর বিপরীত বিকর্ষণ হওয়ার কারণে সেন্ট্রোমিয়ারগুলো পরস্পরের থেকে বিপরীত দিকে যেতে থাকে। আর তখন কাইজমাটাগুলোর মধ্যে কি হয়, কাইজমাটাগুলো সেই অবস্থাতে কাইজমার মধ্যে মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়। আর এই যে লুপের সৃষ্টি হলো, সেই লুপের সৃষ্টি হওয়ার কারণে কাইজমাগুলো প্রান্তের দিকে যে সরে যেতে থাকে এবং স্পষ্ট হতে থাকে, সরে যাওয়াটাকে বলা হয় প্রান্তিকরণ। এই প্রশ্নটা তোমাদের আসে যে প্রান্তিকরণটা বলতে আমরা কি বুঝি। তো শিক্ষার্থীরা দেখো, 2 বা ততোধিক বাহুর আবর্তনের ফলে মধ্যে যদি এই পাশাপাশি লুপ সৃষ্টি হয় তাহলে সেটি 90 ডিগ্রি করে অবস্থান করে। আর একটি মাত্র যদি কাইজমা থাকে, কাইজমা যদি একটি থাকে তাহলে সেখানে লুপ সৃষ্টি হবে 180 ডিগ্রি কোণ করে। আমি আবারও বলছি শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, 2 বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি কি হবে, 90 ডিগ্রি কোণ অবস্থান করবে। তো আর যদি একটি মাত্র কাইজমা থাকে তাহলে সেখানে লুপ সৃষ্টি হবে 180 ডিগ্রি কোণ। তো শিক্ষার্থীরা, একটি মাত্র কাইজমা থাকলে 180 ডিগ্রি হতে পারে। এখন দেখো ডায়োকাইনেসিস কি। ডায়োকাইনেসিস আমি এই ডিপ্লোটিন উপপর্যায়টিকে ডায়োকাইনেসিস হিসাবে আমি চিত্র করব। এখন দেখো ডায়াকাইনেসিস, এরপরে আমি আঁকাচ্ছি ডায়াকাইনেসিস। কাইনেসিস, শিক্ষার্থীরা লক্ষ্য করো, ডায়াকাইনেসিস উপপর্যায়ে আমাদের বিশেষ যে বৈশিষ্ট্যটি হচ্ছে এই জায়গাটিতে তোমরা লক্ষ্য করো, এখানে কি হবে, ক্রোমাটিডের মধ্যে এখানে যে কাইজমা সৃষ্টি হয়েছিল, কাইজমার অংশটুকুর মধ্যে এখানে এই কাইজমার মধ্যে বিকর্ষণ, প্রকট বিকর্ষণ শুরু হবে। প্রকট বিকর্ষণের কারণে এরা এখানে পরস্পর থেকে দূরে সরে যেতে চাবে এবং সেই সরে যাওয়ার সময় তাদের মধ্যে ক্রোমাটিডের অংশের বিনিময় ঘটবে। শিক্ষার্থীরা, এই বিনিময় ঘটাটাই হচ্ছে ডায়োকাইনেসিসের একটি প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে যে প্রান্তিকরণ চলতে থাকবে, এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরও খাটো, মোটা এবং স্পষ্ট হবে। আমি আবারও বলছি, ডায়াকাইনেসিস হচ্ছে মায়োসিস প্রোফেজ এক উপপর্যায়ের সর্বশেষ ধাপটি হচ্ছে ডায়োকাইনেসিস, অর্থাৎ ডিপ্লোটিনের পরবর্তী দশা এবং শেষ দশাটির নামই হচ্ছে ডায়াকাইনেসিস। এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো খাটো, মোটা এবং স্পষ্ট হবে। এখানে নিউক্লিওলাসটা বিলুপ্ত হয়ে যাবে, এই উপপর্যায়ে আর নিউক্লিয়াসটাকে দেখা যাবে না। তারপরে হচ্ছে এখানে যে আমি এটা এঁকেছিলাম, অর্থাৎ এই নিউক্লিয়ার মেমব্রেনটার অবস্থাটা কি হবে দেখো তোমরা, নিউক্লিয়ার মেমব্রেনটা একদম অস্পষ্ট হয়ে যাবে, নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্তির পথে থাকবে। এই হচ্ছে এই ডায়াকাইনেসিসে। আর ক্রসিং ওভার এখানে মধ্যে বিকর্ষণ শুরু হওয়ার কারণে এই উপপর্যায়ের মধ্যে আরও কিছু পরিবর্তন ঘটবে। লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনটার নাম হচ্ছে লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন। আমি এগুলো সব মুছে দিচ্ছি। এই উপপর্যায়টি তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে এই মেমব্রেনটার নাম হচ্ছে লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন। লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন। এইখানে আমরা ডায়াকাইনেসিসে যা দেখতে পাবো সেটা হচ্ছে লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেনকে আমরা দেখতে পাবো, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনটা প্রায় বিলুপ্তর পথে থাকে। তো শিক্ষার্থীরা একটু চেঞ্জ করে নাও। তো আমরা কি পেলাম, এই উপপর্যায়ে লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে এটা হচ্ছে লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন। তো শিক্ষার্থীরা তোমরা দেখো, আর আমরা দেখতে পাবো এখানে আরেকটা জিনিস এখানে স্পষ্ট দেখতে পাবো, সেটা যে ক্রোমাটিড অংশের বিনিময়টা আমরা দেখতে পাবো। ক্রোমাটিড অংশের বিনিময়টা এই জায়গাটা তোমরা একটু লক্ষ্য করো। এবার এই জায়গাটা তোমাদের আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। দেখো, এই যে এই ক্রোমাটিড, বিপরীত ক্রোমাটিডের মধ্যে এখানে বিনিময় ঘটবে, অর্থাৎ এই ক্রোমোজোমটার সাথে তার অংশটুকু চলে আসবে আর এই ক্রোমোজোমের সাথে এর অংশটুকু চলে আসবে। অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের যে এখানে মধ্যে আমরা দেখেছিলাম কাইজমা হয়েছিল, কাইজমা থেকে এখানে বিলুপ্ত হওয়ার পথে মানে বিকর্ষণ হওয়ার কারণে এই
বিপরীত ক্রোমাটিডের মধ্যের অংশটুকু যেইখানটাতে এক্স আকৃতির কাইজমা সৃষ্টি হয়েছিল, এখন বিকর্ষণ হওয়ার কারণে পরস্পর থেকে বিপরীত দিকে যেতে শুরু করবে, তখন নিজের অংশটুকু নিয়ে সম্পূর্ণ অংশটুকু নিয়ে যেতে পারবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই বাবার ক্রোমাটিডের মধ্যে মায়ের অংশের কিছুটা ক্রোমাটিড চলে যাবে এবং মায়ের ক্রোমোজোমের মধ্যে বাবার ক্রোমাটিডের কিছু অংশ চলে আসছে। অর্থাৎ দেখো তোমরা, এই বিপরীত ক্রোমোজোমের মধ্যে এই ক্রোমাটিডের সাথে আর এই বিপরীত ক্রোমাটিডের কিছু অংশ যুক্ত হয়ে গেছে এবং এই মায়ের ক্রোমোজোমের ক্রোমাটিডের সাথে বাবার ক্রোমাটিডের কিছু অংশটা তার সাথে যুক্ত হয়ে গেছে। এইটা হচ্ছে এখানের বিশেষ একটি অর্থাৎ বিনিময় ঘটবে। এখানে আমরা এই বিনিময়টা একটু লক্ষ্য করো। বিনিময়টা কি হচ্ছে, এটার সাথে মায়ের অংশটা চলে আসছে আর বাবারটার সাথে মায়ের অংশটা চলে গেছে, এই হচ্ছে বিপরীত। তাহলে আমরা এই অংশের মধ্যে দেখতে পাবো বিশেষ করে ক্রোমাটিড অংশের বিনিময়। তাহলে আমরা এই অংশটাকে লিখে দিব ক্রোমাটিড অংশের বিনিময়। ক্রোমাটিড অংশের বিনিময় বুঝতে পেরেছো? সম্পূর্ণ অংশ বিনিময় হবে না, যেখানে ক্রসিং ওভার হয়েছিল সেই অংশটুকুর যেটুকু এক্স আকৃতির হয়েছিল তার কিছু অংশ বিপরীত অংশের সাথে যুক্ত হয়ে যাবে, এটাই হচ্ছে ক্রসিং ওভার। তো শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই পর্যায়েও ডায়াকাইনেসিসের পর্যায়েও ক্রোমোজোমগুলো খাটো মোটাও স্পষ্ট হতে দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে এখানে প্রান্তিকরণ চলতে থাকবে, এই অংশে প্রান্তিকরণটা তখনও চলতে থাকবে। তাছাড়া আমরা কি দেখতে পাচ্ছি, বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমের উপর ধাত্র জমা হতে থাকবে, ফলে এই ধাত্রী জমা হয়ে বলে ক্রোমাটিডগুলোকে বিভক্তিটাকে আর স্পষ্ট দেখা যাবে না। বাইভ্যালেন্টগুলো এক সময় আমরা দেখব যে বাইভ্যালেন্টগুলো তার ক্রোমোজোমের মানে নিউক্লিয়ার কেন্দ্রস্থল থেকে পরিধির দিকে চলে আসবে একটা পর্যায়ে গিয়ে। আর এই পর্যায়ে শেষ ক্ষেত্রে আমরা দেখব যে নিউক্লিওলাসটা এবং অদৃশ্য হয়ে যাবে, এবং নিউক্লিয়ার মেমব্রেনটা প্রায় বিলুপ্তির পথে থাকবে। শিক্ষার্থীরা তাহলে দেখো, এইখানে আমরা দেখব যে প্রাণীকোষের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা সেন্ট্রিওল মেরুতে পৌঁছে যাবে। যখন এটা প্রাণীকোষের ক্ষেত্রে আবার সেন্ট্রিওলটা মেরুর কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে ডায়াকাইনেসিসের ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবো। শিক্ষার্থীরা, মায়োসিস কোষ বিভাজন প্রোফেজ 1-এর উপপর্যায়গুলো অনেক গুরুত্বপূর্ণ। এই পর্যায়গুলো প্রায় সময় আমাদের পরীক্ষাতে এসেছে, বিভিন্নভাবে কোশ্চেনগুলো আসছে। তো প্রোফেজ 1-এর উপপর্যায় হচ্ছে 5টি। আজকে আমি তোমাদেরকে যা বর্ণনা করার চেষ্টা করেছি, তোমরা অবশ্যই এই কোষ বিভাজনগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আজকে আমি প্রোফেজ 1-এর উপপর্যায়টি পড়িয়েছি। আগামী ক্লাসে আমি প্রোফেজ 1, তারপর প্রোফেজ হচ্ছে পরবর্তী পর্যায়গুলো নিয়ে আলোচনা করব। আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এখান থেকে প্রতি বছরই অনেক ভালো ভালো কোশ্চেন আসে। তো তোমরা অবশ্যই আমি আজকে যা বুঝিয়েছি তা হয়তো বা তোমাদের আমার মনে হয় তোমরা বুঝবে, কারণ এসএসসিতেও তোমরা কোষ বিভাজন অংশটা পড়ে এসেছো। তো এখনও আমার মনে হয় যে আমি যা বুঝিয়েছি তার সাথে যদি বইটা আরেকবার পড়ে নাও এবং চিত্রগুলো যদি অঙ্কন করো, আমার মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হবে না, তোমরা ভালো করে পড়ে নেবে। আর আগামী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থাকবে। পরবর্তী মায়োসিস কোষ বিভাজনে পরবর্তী ধাপগুলো নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো আমি আমার ক্লাসটি এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।